তৃতীয় দিনে গড়ালেও জাকসু নির্বাচনের ভোট গণনা, এখনো 5টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি। দুপুরে ফল ঘোষণা। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, 2 জন নিহত, আহত 10 জন। মহাখালী ফ্লাইওভারের রহস্যে ঘেরা সুড়ঙ্গ পথ, অপরাধী আর ছিন্নমূলদের নিরাপদ আশ্রয়স্থল। বছরখানেক আগে বন্ধের কথা থাকলেও উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছি। তৃতীয় দিনে গড়ালো জাকসু নির্বাচনের ফল গণনা। সবশেষ 21টি হলের মধ্যে 16টির কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে আরও 5টির। রাতে নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার। এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে শুক্রবার দিবাগত রাতের মধ্যেই ফলাফল ঘোষণার, কিন্তু সেই সময়ও পার হয়ে গেছে, এখনো ফল ঘোষণা করা যায়নি। এই অবস্থার মধ্যে রাতে অনিয়মের অভিযোগ এনে এক নির্বাচন কমিশনার পদত্যাগ করে বসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রেদওয়ান আহমেদের কাছে যাব। সিনেট ভবনে রয়েছেন তিনি। রেদওয়ান, ভোট গণনা তো আজকে তৃতীয় দিনে গড়িয়েছে, গণনায় এত বিলম্বের কারণ হিসেবে কি বলছেন সব? শাওন, প্রথম থেকে যেটি বলছিলাম যে গণনা বিলম্ব হওয়ার মূল কারণ কিন্তু আসলে এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তে আসা। যেমনটা আমরা জানি যে প্রথম থেকে আসলে যে নতুন ওএমআর মেশিনগুলো কেনা হয়েছিল, যেগুলো দিয়ে আসলে এই নির্বাচনী ফলাফল গণনা করার কথা, সেই নির্বাচনী ফলাফল কিন্তু সেভাবে গণনা করা হয়নি, যার কারণে যে অতিরিক্ত সময়গুলো লাগছে সেগুলো কিন্তু আসলে সেই জন্যই যেহেতু সবগুলো সেই ব্যালট পেপারগুলো যেহেতু হাতে গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের শেষ তথ্য যেটি রয়েছে, এখন পর্যন্ত হল সংসদের যেসব হল সংসদের যত ব্যালটগুলো আছে সবগুলো কিন্তু গণনা শেষ হয়েছে। সেই সাথে কেন্দ্রীয় সংসদের গণনা গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 16টি শেষ হয়েছে। এখন পর্যন্ত 21টির মধ্যে 16টি গণনা করা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও প্রায় 5টি। এই 5টি হলের যে ব্যালট সেগুলো গণনা করতে আসলে কত সময় লাগবে সেই সময়টি নিয়ে কিন্তু এক এক রকম কথা বলা, এক এক রকম তথ্য শোনা যাচ্ছে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কেউ বলছেন যে দুপুরের মধ্যেই সেটি সম্ভব, কেউ বলছেন যে আসলে দুপুরের মধ্যে ফলাফল গণনা শেষ হলেও রেজাল্ট দিতে দিতে কিন্তু আসলে বিকালের পর গড়িয়ে যাবে। আসলে কেউই নিশ্চিতভাবে সময়টা বলতে পারছে না, কেননা এখনও অনিশ্চিত। যেহেতু হাতে গণনা করা হচ্ছে, মানুষের যে এর মধ্যে কয়েকবার ব্রেক দেয়া হচ্ছে, লোকবল বানানো হচ্ছে, কখনো কখনো আবার শিফট চেঞ্জ করা হচ্ছে। সুতরাং বলা যায় যে অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর চায়ের বিরতি, নাস্তার বিরতি, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে অতিরিক্ত যে সময় আসলে সেগুলো কিন্তু যোগ হচ্ছে প্রতিনিয়ত। তার ফলে কিন্তু সময়ের যে অপেক্ষা সেটি কিন্তু আসলে কত দীর্ঘ হবে সেটি এখনও নিশ্চিতভাবে কেউই বলতে পারছে না, যার কারণে আসলে আমরা বিচ্ছিন্নভাবে কিছুক্ষণ পরপর নানান তথ্য পাচ্ছি। কেউ বলছেন দুপুরে দেওয়া হবে, কেউ বলছেন বিকালে। এখন আসলে অপেক্ষা ছাড়াই কিছুই করার নেই যে কখন নাগাদ তারা সে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতে পারবেন, সেই দিকেই কিন্তু সবার নজর।
এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ নির্বাচন কমিশনার সবাই আসলে বলছেন যে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাতে মোটেও সন্তুষ্ট নয়। তারা আমাদের যেটি জানিয়েছেন যে নির্বাচন কমিশনার আসলে সেই জন্য মোটেও প্রস্তুত ছিল না এই নির্বাচনের জন্য। তারা বলছেন যে তাদের যদি ন্যূনতম প্রস্তুতি থেকে থাকতো তাহলে কিন্তু আসলে নির্বাচনী ফলাফল ঘোষণা করতে এত বিলম্ব হতো না এবং এত বিভ্রান্তি। এর মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, শিক্ষক মৃত্যুর ঘটনা থেকে শুরু করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে জাকসু নির্বাচন কিন্তু একটি নাটকীয় মোড় নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই কাঙ্ক্ষিত যে ফলাফল জাকসু নির্বাচনের পাওয়া যায়নি। আর রেতন, অনেক ধন্যবাদ। একটু যেতে চাই সহকর্মী তাজনুর ইসলামের কাছে। তাজনুর, ভোট গণনা তো চলছে, সব মিলিয়ে সার্বিক চিত্র কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, আমি একজন শিক্ষার্থী না বরঞ্চ একজন প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে এত বিলম্ব হওয়ার ব্যাপারটি আসলে তারা কিভাবে দেখছেন। আমি যেই লবিতে রয়েছে এই মুহূর্তে, ভোট গণনা হচ্ছে ঠিক এই পাশের যে দেয়ালটি তার ওপারেই, অর্থাৎ এই ভেতরের যে অডিটোরিয়ামটি রয়েছে সেখানে ভোট গণনা চলছে। আমরা মূলত নির্বাচন কমিশনের একজন সদস্যের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য জানতে পেরেছি যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যেন দুপুরের মধ্যেই গণনা শেষ করে ফলাফল দিয়ে দেওয়া সম্ভব হয়, সেই ব্যাপারে চূড়ান্ত রকমের প্রস্তুতি চলছে। এবং নির্বাচন আমি দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে একজন নির্বাচন কমিশনের সদস্য তিনি কথা বলছেন, হয়তো এই তথ্যগুলোই তিনি সবাইকে আসলে জানাচ্ছেন। এখানে এই লবিতে মূলত বেশ কয়েকজন প্রার্থীকে আমরা পেয়েছি এই সকালবেলাতে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির প্যানেলের কয়েকজন প্রার্থী তারা ভেতরের কক্ষটাতে তারা অপেক্ষমান রয়েছেন মূলত কখন ফলাফল ঘোষণা করবে সেটির। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথাও বলছিলাম যে এত বিলম্ব কেন হচ্ছে, সেই বিষয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। যেটি তারা বলছেন যে বিলম্বের ব্যাপারে অভিযোগ রয়েছে, কিন্তু কেন বিলম্ব হচ্ছে সেটি তারাও জানার চেষ্টা করছেন। সেটি হয়তো নির্বাচন কমিশনের সদস্য যারা কিংবা প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে জিজ্ঞেস করলেই হয়তো সেই পরিষ্কার উত্তরটি জানা যাবে। তবে সবাই আসলে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে, সেটি বলাই যায়। যেই সিনেট ভবন, যেটিকে আসলে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় করা হয়েছে, যেখানে ভোট গণনা চলছে, সেখানে আসলে এই রকমভাবে সবাই অপেক্ষা করছেন একদম সকালবেলা থেকে। অনেকেই রাতের বেলাতে চলে গিয়েছিলেন, তারা আবারও সকালবেলাতে এসেছেন এবং যখন কিনা বলা হচ্ছে যে ভোট গণনার গতি বৃদ্ধি করা হবে, তখন গিয়ে সবার আগ্রহটা আরেকটু বৃদ্ধি পেয়েছে এবং যার যার মতো করে তারা আবারও সিনেট ভবনের দিকে আসতে শুরু করেছেন। তবে আসলে সবাই ভীষণ রকম ক্লান্ত হয়ে গিয়েছেন এই কারণেই যে গত পরশুদিন বিকেলবেলাতে শেষ হওয়া ভোট এখন পর্যন্ত গণনা শেষ হয়নি, বরং সেই গণনা কখন শেষ হবে এবং কখন ফলাফল দেবে সেই নিয়ে ব্যাপক রকমের একটি অনিশ্চয়তা সেটি রয়ে গেছে। আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি, কমিশনার যিনি কথা বলছেন তার সঙ্গে তার কথা একটু শোনার চেষ্টা করি যে তিনি আসলে কোন বার্তাটি দিচ্ছেন সেটি একটু জানার চেষ্টা করি যে তিনি আসলে কি বলছেন। আমরা একটু শুনি। আমরা যেটা ধারণা করছি বেলা 2টার মধ্যে আমরা ফলাফল আশা করি ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 2টার কথা বলা হচ্ছে, এই মাত্রই তিনি কথা বলছিলেন একজন নির্বাচন কমিশনের একজন সদস্য। আমরা আরেকটু শুনি তিনি বলছেন। এখনো আশা করছি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আসলে এই ধরনের নির্বাচনে আমাদের দেশে বিশেষ করে আমরা অভ্যস্ত ছিলাম না যে একটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন ভোটাধিকার প্রয়োগ করেন, বিশেষ করে যেটাকে আমরা বলছি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, সেখানে 25টি পদ আছে, তার মধ্যে 21 যে পদগুলোতে নির্বাচন হয়েছে সেখানে 179 জন ক্যান্ডিডেট ছিল, সেখানে বিভিন্ন কম্বিনেশন আছে। সুতরাং প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করে ম্যানুয়ালি আমাদেরকে কিন্তু সেখান থেকে তথ্য উপাত্তগুলো নিতে হচ্ছে ফলাফল তৈরি করার জন্য। সুতরাং তাছাড়া আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ পাশাপাশি হল সংসদ উভয় ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে একজন সংশ্লিষ্ট প্রার্থীগণের পুলিং এজেন্টের উপস্থিতিতে কিন্তু ফলাফল সংগ্রহ করা হচ্ছে এবং সেই ফলাফলটা থেকে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট যারা পাবেন বিভিন্ন পদে তারা বিজয়ী বলে ঘোষিত হবেন। সুতরাং এই ধরনের নির্বাচন আমরা গত 17 বছরে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 32-33 বছরে কিন্তু আমরা দেখিনি। সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম। সব কিছু মিলিয়ে যেহেতু শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানে কোনো প্রকার
ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে সেজন্য প্রত্যেকটি ব্যালট আমরা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে যে প্রাপ্ত তথ্যাদি আছে সেগুলো তথ্যাদিকে সন্নিবেশ করে আমরা মূল রেজাল্ট শিটটা ফলাফলের তৈরি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে, কিন্তু আমাদের সব কিছু রেকর্ড আছে। সেই রেকর্ডের উপর ভিত্তি করে আমি আপনাদের কথাতে বলছি যে সেই রেকর্ডগুলো থেকে যে প্রাপ্ত ফলাফলটা আছে সেই ফলাফলটা অত্যন্ত নিখুঁত হবে বলে আমরা বিশ্বাস করি, এবং আপনাদের সহযোগিতা এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষার্থী সহযোগিতার মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্য যে জাকসু নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা আগামী বেলা 2টার মধ্যে আশা করছি আমরা সম্পন্ন করতে পারব। যেমনটি তিনি বলছিলেন যে বেলা 2টা নাগাদ তিনি আসলে জানাচ্ছিলেন যে 2টার মধ্যে ফলাফল ঘোষণার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছে জাকসু নির্বাচন কমিশন। তাজনুর, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন 10 জন। সকালে উপজেলার ভরাডোবায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংস্কার কাজ চলছিল, তাই এক লেনেই যান চলাচল করছিল। 8টার দিকে ঢাকাগামী শ্যামলী ও আয়ন পরিবহনে 2টি বাসের সেখানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন, তবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গুরুতর আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনা কবলিত বাস 2টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আবারও আলোচনায় মহাখালী ফ্লাইওভারের সেই সুড়ঙ্গ পথ। বছরখানেক আগে এটি বন্ধ করার কথা থাকলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অথচ জায়গাটি ছিন্নমূল আর ভবঘুরেদের অপরাধের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কি আছে 24 ফুট লম্বা ও 3 ফুট চওড়া ওই সুড়ঙ্গে? SRS আলী ছবিতে জানাচ্ছেন আল আমিন হক অহন। মহাখালী ফ্লাইওভার 1 কিলোমিটারের বেশি এই উড়াল সড়কের মাঝামাঝি একটি সুড়ঙ্গ পথ, যেখানে মাঝে মধ্যেই ছিন্নমূল ও ভবঘুরেদের ঢুকতে দেখা যায়। ফ্লাইওভারের চওড়া কংক্রিটের খুঁটিতে 2 পাশ থেকে যুক্ত হয়েছে 2টি স্প্যান। সড়ক পৃষ্ঠে বিভাজক অংশে স্প্যানের লোহার পাতগুলো পরস্পরের সাথে পুরোপুরি মেশানো নেই। এতে তৈরি হয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটি সুড়ঙ্গ পথ। এইটুকু গর্ত গলিয়ে ভেতরে ঢোকা আনারি মানুষের কাজ নয়, তবে কৌতূহলী এই পথচারীর ইচ্ছে ভেতরে প্রবেশের। খুব বেশি কঠিন কিছু না, যে কেউ একটু চেষ্টা করলে এর ভেতরে ঢুকতে পারবেন। আমরাও দেখতে চাই কি আছে ভেতরে। 2 স্প্যানের সংযোগস্থলেই তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ, যার দৈর্ঘ্য প্রায় 27 ফুট, তবে সুড়ঙ্গের পৃষ্ঠতল 24 ফুট। 4 লেনের উড়াল সড়কের পেটের ভেতর যেন আস্ত এক লম্বা কক্ষ। কি নেই এখানে? অধিকাংশই মাদক গ্রহণের সরঞ্জাম। দেখা মেলে নারীদের ছিনতাই হওয়া ব্যাগসহ নানান কিছু। আছে উৎকট গন্ধ। আমি বাইকের কাছে চলে গেছি কতটুকু দৌড় দিয়ে, এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। 10 সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী এর ভেতরে ঢুকে যান। পরে পুলিশ এসে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ অনেক কিছুই, যেখানে আবাস গড়েছে ছিন্নমূল ও ভবঘুরেরা। দেখি ওই মহিলা নামে, ছেঁড়ারা নামে, কেউ ডেন্ডি নিয়ে যায়, কেউ আবার কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। এখানে আমি মূলত প্রতিদিন যাওয়া আসা করি। সেদিন আমার চোখে পড়ছে যে একটা মহিলা আর একটা পুরুষ নিচে নামতেছে। পরে আমি এসে দেখি যে এখানে মানে আমি সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখছিলাম, পরে ওখানে সাইকেল থেকে রেখে এসে দেখি যে ওনারা 2জন নাই। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। মানে জনশুমারি ও গৃহ গণনার সবশেষ তথ্য বলছে দেশে 22,119 জন ছিন্নমূল রয়েছে। কিছু বেসরকারি সংস্থা বলছে ঢাকা শহরেই 1.25 লাখ ছিন্নমূল মানুষের বসবাস। দেশে দিন দিন বাড়ছে ছিন্নমূল এবং ভবঘুরে মানুষের সংখ্যা। এসব মানুষ কে কোথায় বসবাস করছেন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই কোনো হিসাব। জীবনের মূল স্রোতে তাদের যদি আনা যায় তাহলেই কমবে অপরাধ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী ও প্রাণের মিলন মেলার উদ্বোধন ও প্রদর্শনী। এ বিষয়ে আরও জানবো। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, প্রদর্শনী শুরু হলো কিনা, দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এখন?
শাওন 10:30টায় শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছে সেটি বলা যায় না, কারণ হচ্ছে 9টি স্টল এখানে করা হয়েছে এবং স্টলগুলো সাজানোর কাজ চলছে। এবং আমি যদি একটু দেখাই, বেশিরভাগ স্টলই হচ্ছে পাখি রাখা হয়েছে এবং 2টি স্টলে কুকুর রাখা হয়েছে, বিভিন্ন ব্রিডের কুকুর রাখা হয়েছে, এখানে ঘোড়া আছে এবং বিড়াল আছে। মূলত এই কয়েকটি প্রাণী নিয়ে এই প্রদর্শনীটি করা হয়েছে। প্রদর্শনীটির উদ্দেশ্য যদি একটু বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন প্রাণী যারা আছে, প্রাণীদের কিভাবে যত্ন করতে হয়, প্রাণীদের উপকারিতার কথা, তারপর হচ্ছে অনেকেই আছেন যারা পশুপ্রেমী, তাদের কথা মাথায় রেখে মূলত এই আয়োজনটি করা হয়েছে। অনেকে আছেন যারা হচ্ছে নতুন করে হচ্ছে হয়তো পশুদের প্রতি আগ্রহী হয়েছে বা কোনো নতুন পশু কিনবে বা কোনো প্রাণী কিনবে বা পাখি কিনবে, তারা আসছেন এবং সেই পাখিগুলোকে কীভাবে যত্ন করতে হবে, তাদের খাদ্যাভ্যাস, তাদের রুটিন, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে। এখানে একটি চিকিৎসা কেন্দ্রও রাখা হয়েছে, যাতে করে কোনো প্রাণী যদি অসুস্থ হয়ে পড়ে তার যেন সেই চিকিৎসা দেওয়া হয়। এখানে আয়োজনে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা একটি অস্থায়ী হাসপাতাল করবে, সেটি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমেই যতটুকু শুনতে পেরেছি, একটি অস্থায়ী হাসপাতাল করা হবে এবং সেই হাসপাতাল এবং একটি অ্যাম্বুলেন্সও তারা কিনেছেন, যাতে করে যত রাতেই হোক, যে কোনো সিচুয়েশনে হোক, কোনো প্রাণী, সেটি রাস্তায় যে কুকুরগুলো আছে শুধু তারাও হয়, বিড়ালগুলো হয়, এবং অন্য কোনো প্রাণীও যদি বিপদে পড়ে এবং তাদেরকে যদি ফোন করে জানানো হয় এবং তারা তড়িৎ হচ্ছে সেই প্রাণীগুলোকে উদ্ধার করবে এবং সেই অস্থায়ী হাসপাতালে সেই প্রাণীগুলো চিকিৎসা করা হবে। মূলত সকালের দিকের আয়োজন এটি, বিকেলে মূল আয়োজনটি করা হবে যেখানে তারেক রহমান কথা বলবে। শাওন, নীতি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কর্মক্ষেত্রে চোখের সামনে যদি সন্তান বেড়ে ওঠে তাহলে বিষয়টি কেমন হতো? ঘরের মতো নিরাপদ আর আপনজনের সন্ধান যদি মায়ের কর্মক্ষেত্রেই পায় শিশুরা, তবে শৈশবটা নিঃসন্দেহে হয়ে ওঠে দারুণ। 12টি বছর ধরে তেমনই এক পরিবেশ রয়েছে যমুনা টেলিভিশনে, যেখানে পরিবারের মতো পরম যত্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে শিশুরা। এই পথ চলার বাকি গল্পটা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। না, ওরা এখনই শুরু করেনি কর্মব্যস্ত জীবন। এটা ওদের কোনো চেনা ক্লাসরুম, প্লেগ্রাউন্ড কিংবা নিজের আপন ঘরও না, তবু যেন সবচেয়ে আপন, কেননা এই কর্মক্ষেত্র ওদের মায়েদের। আর মায়ের পুরো কর্মঘণ্টাতেই আনন্দমুখর বিচরণ এই শিশুদের। মায়ের কর্মস্থলের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই খুদে মাস্টাররা। কখনো মামাদের কোলে চড়ে ঘুরে বেড়ানো, কখনো খালাদের সাথে নানান আবদার। আর মায়েরা দুশ্চিন্তামুক্ত, পরম স্বস্তিতে নিজ নিজ কাজ করছেন। ছোট্ট এই সোনামণিদের জন্য নির্দিষ্ট একটি কক্ষ থাকলেও পুরো অফিসে যেন তাদের খেলার মাঠ। শিশুদের নিরাপদ, দুরন্ত আর উচ্ছল চলাচলের এই দৃশ্য চোখে পড়বে যমুনা টেলিভিশনে। যমুনার পথ চলার শুরু থেকে নিয়মিত মায়েদের কাছাকাছি থেকে নিজেদের শৈশবকে উদযাপন করে চলেছে এই শিশুরা। মা যখন নিউজ পড়ছেন অথবা নিউজ এডিট করছেন কিংবা অন্য কোনো বিভাগে কাজ করছেন, তারা তখন মায়ের অন্য সহকর্মীদের সাথে হেসে খেলে পরম যত্নে বেড়ে উঠছে। ওর জন্মের 4 মাসের পর থেকেই ও কিন্তু আসলে যমুনা টেলিভিশনের সবার মাঝে বড় হচ্ছে এবং সবাই খুব ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবেই হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আমার কাজের জায়গা কিন্তু ওর জন্য খুব কমফোর্টের জায়গা। এই পরিবেশটা ও এখানে পায়। ওর অফিসে ওর আন্টিরা, ওর মামারা ওকে এমনভাবে আদর করে ভালোবেসে রাখে যে ও অফিসটাকে ওর বাড়ির মতো খুব একটা নিরাপদ জায়গা। কর্মস্থলে মায়েরা যখন সন্তানের কাছাকাছি থাকতে পারেন, সেটা হয় অসীম প্রশান্তির, যা প্রত্যেকটি কর্মজীবী নারীরই চাওয়া। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মস্থলে এমন শিশু বান্ধব পরিবেশের চাহিদা বিলাসিতা বইকি। আমার বাচ্চাকে আমি 4 মাস বয়স থেকে অফিসে নিয়ে আসি এবং সত্যি কথা বলতে পুরো মানসিকভাবে একেবারে স্বস্তি বোধ করি। একটু দেখি যে আমার বাচ্চাটা খাচ্ছে বা হাসছে, সেটা দেখে কিন্তু আমার নিউজের কনসেন্ট্রেশনটা আরও বেড়ে যায়। না, আমার বাচ্চাটা ঠিক আছে। আমি জানি না এরকম পরিবেশ অন্য কোথাও আছে কিনা, আমি এখানে আছি। আমার কাছে আসলে মনে হয় এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য। আমরা যারা বাচ্চা নিয়ে অফিস করছি, যমুনা বলি যে যমুনা আমাদের একটা পরিবার, আসলেই তাই।
যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে নারী যখন স্বস্তির সাথে নিশ্চিন্তে কাজ করতে পারবে তখনই সঠিকভাবে কাজের স্পৃহা বাড়বে। তাই যমুনা টেলিভিশন শিশু বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিতের চেষ্টা করে। তো নারী কর্মীদের ক্ষেত্রে যাদের বিশেষ করে সন্তান আছে তাদের জন্য অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল কিভাবে একটা ব্যবস্থা করা যায় যাতে করে তারা তাদের সন্তানদের এবং অন্য যারা সদস্য আছে তাদের মধ্যে একটা তৈরি করতে পারে। তো ইনশাআল্লাহ সেটা আমরা অনেকটুকুই করতে পেরেছি। আমরা চেষ্টা করছি আসলে বলতে হবে যাতে আমাদের সব সহকর্মীরা তাদের যে মেধা তাদের যে শ্রম সেটা সার্থক করতে অন্য ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাই শিশুর শৈশব যদি প্রাণবন্ত আর আনন্দময় হয় তবেই আলোকিত হবে বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এবার ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শনিবার এই তথ্য জানায় ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয় তেল আবিব ও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়া হয়, তবে এগুলো আঘাত হানার আগেই ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয় হুতিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র। এর আগে সপ্তাহ জুড়ে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। সাত 7.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। শনিবার দেশটির কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের 40 কিলোমিটার গভীরে। কম্পনের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা, তবে এখনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গেল জুলাইয়েও একই অঞ্চলে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। নৌকাবাইজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজন। নাটোরের গুরুদাসপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা, যা দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। নাটোর থেকে সহকর্মী নাজমুল হাসানের পাঠানো ছবিতে দেখে নেব খণ্ডচিত্র। নৌকাবাজ হয়েছে সেখন আমরা দেখেছি, আর আজ এখানে নৌকাবাজ আমরা খুব খুশিতে আসছি। আমার বাড়ির আত্মীয়স্বজন আরো আমার গ্রামের লোকজন আছে, নৌকা লিয়ে আইছে, আমরা ভ্যানে চড়ে আইছি, হাইটে আইছি অনেক দূর থেকে। এই নৌকাবাজ উৎসব কিন্তু চলনবিলের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। জেলা সহ পার্শ্ববর্তী পাবনা, সিরাজগঞ্জ এবং সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন প্রচুর পরিমাণে সমবেত হয়েছে। এই নৌকাবাজ যদি এইভাবে আসে আমরা অনেক উপকৃত হব এবং আনন্দ পাব। যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য। এই ধরনের গ্রামীণ খেলাগুলো এখনো মানুষকে উদ্বেলিত করে, মানুষকে আনন্দ দেয়। আমরা এই ধরনের আয়োজন আরো অব্যাহত রাখবো।